কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা, বলেছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। কারফিউ শিথিলে রাজধানীতে কর্মচাঞ্চল্য, কোথাও কোথাও যানজট, বন্দরে পণ্য ওঠানামা শুরু, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। ঘাপটি মেরে আছে নাশকতাকারীরা, আরও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ওবায়দুল কাদেরের মন্তব্য। গুলি না করে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শত শত মানুষ হত্যা আড়াল করতেই 6 জন হত্যা তদন্ত, বিবৃতিতে মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারে, সেই জন্যই ছিল এই মেট্রো রেল। এমন স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনের সুযোগে নাশকতা, ধ্বংসযজ্ঞ চালানোর কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যায় আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কারফিউ শিথিল থাকায় সপ্তাহের শেষ দিনে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। অফিস, আদালত, মার্কেট খুলে যাওয়ায় প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। প্রতিটি সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় যানজটও চোখে পড়েছে কোথাও কোথাও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সপ্তাহের শেষ কর্মদিবস চলমান পরিস্থিতিতে 2 দিন ধরে অফিস, আদালত খুলে যাওয়ায় এবং বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পায় কর্মব্যস্ত নগরী। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি সড়কে যান চলাচল শুরু হয়। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা,
প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করছে, তবে যাত্রী তুলনামূলক কম। মোটামুটি স্বাভাবিক, যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। আজকে বাড়িয়েছি, গতকালকে বাড়িয়েছিলাম, প্রচুর জাম রাস্তায়, লোকজন অনেক বেশি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও জরুরি প্রয়োজনেই শুধুমাত্র ঘর থেকে বের হচ্ছে মানুষ। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর চিরচেনা কর্মব্যস্ততা দ্রুত ফিরে আসুক। মানুষের মনে যে একটা আতঙ্ক ছিল, সেই সংকটময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সবাই এখন চিরচেনা কর্মস্থলে ফিরছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলাম যে অনেকটাই স্বাভাবিক, তো গাড়িগুলো ভালোভাবে চলতেছে। আগের তুলনায় গাড়ি চলাচল সচরাচর করতেছে এবং পরিবেশ শান্ত। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট, বিপণী বিতান। ফুটপাতে নিম্ন আয়ের মানুষ এবং হকাররাও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কারফিউ শিথিল করায় তারাও স্বস্তি প্রকাশ করেছেন। পরিস্থিতিটা মোটামুটি দেখা গেছে আগের চেয়ে একটু ভালো, আর একটু ভালো হওয়ার চেষ্টা থাকলে ভালো হইতো। সরকার বেচাকিনি তো নাই, দোকান করলাম একটু আগে, বেচানি যদি বিকালে কিছু হয় আশা করা যায়। এই যে এখন দোকান লাগাই 5টার পরে কারফিউ, আমাদের কাস্টমার আসবে, এই 2-4টা ব্যস্ত হলে বেচুম, না ব্যস্ত হলে তো আমরা এই দুর্ভোগ। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সারা দেশের পরিস্থিতি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক, বিমা। বন্দরগুলোতে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। চলাচল করছে গণপরিবহনও। স্বস্তি ফিরছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচলের পাশাপাশি বাড়ে দূরপাল্লার বাস চলাচলও। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুট সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় দূরপাল্লার গাড়ি। বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। ইন্টারনেটের ধীরগতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেয় গতি ফিরেছে আমদানি রপ্তানিতে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রাজশাহীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের লেনদেনও চলে দুপুর 3টা পর্যন্ত। শিরোল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লা ও আন্তনগর বাস। নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। কারফিউ শিথিলে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করছে। অনেকটাই স্বাভাবিক জনজীবন। খুলনার থেকে সব রোডে গাড়ি চলতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমরা সুন্দরভাবে চলাফেরা করতে। কদিন কম ছিল, আজকে একটু যাত্রী বেরোইছে। সিলেটের পরিস্থিতি বেশ স্বাভাবিক। সড়কে রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত 10টি মামলা হয়েছে। পরিবহন সেক্টরে বিশাল ক্ষতির অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এই 5 দিনে আমাদের প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সিলেট জেলার বাস গাড়ির মালিকদের। রংপুরে খুলেছে সব ধরনের অফিস এবং দোকানপাট। ব্যাংকে বেড়েছে লেনদেন। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। নাশকতার 12 মামলায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মী। আমরা আশাবাদী, আমরা এতটুকু সময়ের মধ্যে কোনো চিন্তা করি না, ডাইল ভাত যদিও খেতে পারি, অনেক স্বস্তি পাবো আর কি। ময়মনসিংহে প্রাণচাঞ্চল্য ফিরেছে মানুষের মাঝে। সড়কে বেড়েছে যানবাহন। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। বিভিন্ন মামলার আসামিদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। পুরোপুরিভাবে এটা সম্পূর্ণ কারফিউ উঠায় জনগণের জন্য সুবিধার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। সবাই যাতে কর্ম করতে পারে, আমরাও যাতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহল জোরদার রয়েছে। 10টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। অতি অল্প সময়ের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলায় জীবনযাপনের যে স্বাভাবিক ছন্দ তা জনগণের মাঝে ফিরে আসবে। জয়পুরহাটের পরিস্থিতিও স্বাভাবিক। জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে 10 জনকে। নাটোরে কারফিউ শিথিল হলেও শঙ্কা নিয়ে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলেছেন ব্যবসায়ীরা। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের নির্দেশে এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলে মন্তব্য তার। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে নয়, চোরাগোপ্তা হামলার মাধ্যমে রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে, খাদ্য সহায়তা দিয়ে নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। কোনো গুজবে কান না দিয়ে তা প্রতিরোধ করার নির্দেশও দেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসী কায়দায়, চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশব্যাপী নাশকতা করেছে। পুলিশ চাইলেই তাদের গুলি করে হত্যা করতে পারত, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ছড়ত। তাই পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, শীঘ্রই কারফিউ তুলে নেওয়া হতে পারে বলেও আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি, আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি, আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি, আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি। এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না, মানুষ মরে না, এগিয়ে চলো, একদম যুদ্ধক্ষেত্রের মতন। তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই, তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর গাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপি নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। রংপুরের কোটা সংস্কার আন্দোলনে নাশকতা ছিল পরিকল্পিত। পুলিশ জানায়, বিভিন্ন জেলা উপজেলা থেকে সন্ত্রাসী ও জঙ্গিরা এসে আগে থেকেই প্রস্তুত ছিল নগরীতে। পুলিশ সতর্ক থাকলেও সাধারণ মানুষের ভিড়ে মিশে ঘটিয়েছে বর্বরচিত হামলাযজ্ঞ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। রংপুরে কোটা আন্দোলনে নাশকতা চালানো হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় চেকপোস্ট। তবে নগরে প্রবেশপথ বেশি থাকায় সহজেই ঢুকে পড়ে সন্ত্রাসী ও জঙ্গিরা, মিশে যায় সাধারণ মানুষের মাঝে।
হাসপাতালে তারা আগুন দিয়েছে, পুলিশ লাইন্সে, জেলা পুলিশ লাইন্সে আগ্নেয়াস্ত্র, বোমা অস্ত্র সজ্জিত হয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো এগুলিতে বোঝা যায় যে তাদের পরিকল্পনাটা কতটা বিভৎস ছিল। 2013 সালের মতো একই কায়দায় রংপুরে হামলা করা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের হলে আক্রমণ করা হয়েছে, তাজহাট থানাকে পুড়িয়ে যেভাবে পোড়ানো হয়েছে, এটা একমাত্র নিকট অতীতে যে জামাত বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিল, এই যে আমাদের কাছাকাছি বামনডাঙ্গায় যেভাবে পুলিশকে পুড়িয়ে মেরেছিল, সেভাবেই পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয় শঙ্কা প্রকাশ করেন নগরপিতা। কোটা বিরোধী আন্দোলন চলছে, এটা শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনটাকে কিভাবে অন্য খাতে নিয়ে যাওয়া যায়, যার কারণে স্ট্রিম পজিশনে এসে তারা এই সুযোগটা নিচ্ছে। বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এর মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িও বাদ যায়নি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলো, গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো তথ্য ছিল না? যদি থেকে থাকে তাহলে তার পূর্বে কেন ব্যবস্থা নেওয়া হলো না? ঘটনার পর নগরীতে বেড়েছে গোয়েন্দা তৎপরতা, যে কোনো নাশকতা রোধে প্রশাসন আরও সচেতন থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জনজীবন শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সকালে মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান, পরে বন্দরের জেটিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন দুর্বৃত্তদের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, এতে পরোক্ষ ক্ষতির মুখে পড়েছিল মোংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দর। সামরিক বাহিনী মাঠে নামার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন হাসানি ও খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনী 20 জুলাই মোতায়েন হয়েছে এবং আমরা দেখেছি সশস্ত্র বাহিনী মোতায়েনের অব্যবহিত পরেই সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে। গতকাল থেকে আমাদের অফিস আদালত এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। 21 পদকপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক, ভাষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর মাহবুবুল হক আর নেই। বুধবার রাত 2:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 76 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। ডক্টর মাহবুবুল হক 1948 সালের 3 নভেম্বর ফরিদপুরের মধুখালীতে জন্মগ্রহণ করেন। এরপর বেড়ে ওঠেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে বাংলা ভাষা ও সাহিত্যের সম্মান, 1970 সালে একই বিষয়ে স্নাতকোত্তর এবং 1997 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাঠ্য বই রচনা করে পরিচিতি লাভ করেন ডক্টর মাহবুবুল হক। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ বিশেষজ্ঞ হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নে সক্রিয় ভূমিকা রয়েছে তার। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জরুরি অবস্থা বাংলার 16 কোটি মানুষকে স্বস্তি দিয়েছে বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দর জেলাটিতে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। রাঙ্গামাটিতে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অং সুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তহিদ সহ অন্যান্যরা। ময়মনসিংহে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন সিটি মেয়র।
এ সময় নগরীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র ইকরামুল হক টিটু। নগরীর কালীবাড়ি রোডে মেয়রের বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বরিশালে। গতকাল বিকালে নগরীর হাসপাতাল রোডে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সুনামগঞ্জে। দুপুরে ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জে। মানবিক সংগঠন সুখ পাখি এ খাদ্য সামগ্রী বিতরণ করে। শহরের হোসেনপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রজব শেখ ও সিনিয়র সাংবাদিক হারুন ও রশিদ খান হাসান সহ অন্যান্যরা। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। কারফিউ শিথিলে রাজধানীতে কর্মচাঞ্চল্য, কোথাও কোথাও যানজট, বন্দরে পণ্য ওঠানামা শুরু, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। ঘাপটি মেরে আছে নাশকতাকারীরে, আরও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ওবায়দুল কাদেরের মন্তব্য। গুলি না করে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শত শত মানুষ হত্যা আড়াল করতে 6 জন হত্যা তদন্ত, বিবৃতিতে মির্জা ফখরুল। বিএনপি নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।